বন্ধুগণ, আজকে আপনাদের কাছে একটা এতে আসি যে যেটা কমন জিনিস আমি আগেও বলেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু এডুকেট করার জন্যে আমরা একটা নলিনী স্মৃতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মাঝে মাঝে এই প্রোগ্রামটা করে রাখি। আপনারা কোনো কোশ্চেন করবেন জানার ইচ্ছে থাকলে। এখন একটা কমন প্রবলেমের জন্য যেটা বলি, এটা গল স্টোন বা গল ব্লাডারের পাথর। তো এটা খুব একটা কমন ফিচার, পার্টিকুলারলি কোনো নার্সিংহোম, হসপিটাল বা ডাক্তারদের মেন একটা যে পেশেন্ট ডিল করতে হয় সেইটা দেখবেন গল ব্লাডার স্টোনের উপর বেশিরভাগ। তো এটা এখন কেন হচ্ছে? এটাও একটা লাইফস্টাইল ডিজিজও বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রে গল স্টোন আমাদের যে খাবার, আগেকার দিনে যে খাবার খাচ্ছি তার থেকে এখনকার দিনের খাবারে, আগেকার দিনের মানুষদের এত কিছু হতো কি হতো না, কিন্তু আমরা যে খাবারগুলো এর মধ্যে অনেক সিনথেটিক খাবার, যেগুলো ফ্যাটি জিনিস খাবার, প্রপার ব্যালেন্স ডায়েটের অভাব, তাজা সবজি টবজি শাকসবজি এই প্রাচুর্যগুলো কমে যাচ্ছে। তার তুলনায় আমরা, আপনি নেমন্তন্ন বাড়ি বলুন, ঘরোয়া খাবার বলুন, তারা কিন্তু আমাদের খুব ফাস্ট লাইফের জন্যে ফাস্ট ফুডের দিকে আমরা খুব নজর দিয়ে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে। এটা একটা অনেক কারণ। যে হচ্ছে গল ব্লাডার স্টোনটা কেন হয়, কাদের হয়, এটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে অন্তত 30-35 বছর হলে একটা আল্ট্রাসাউন্ড করতে। তো আল্ট্রাসাউন্ড করলে একটা বোঝা যায়, একটা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করলে আমাদের সমস্ত অর্গ্যানগুলো বোঝা যায় কার কোথায় স্টোন আছে না আছে। তো একটা স্টোন স্টার্ট হতে পারে তাকে যে অ্যাসিমটোমেটিক, তারপর একটা সিমটোমেটিক, তারপর হচ্ছে কমপ্লিকেশানস। তো আমাদের কোনো কমপ্লিকেশান বা সিমটোমেটিক না হলে লোকে আসে না সাধারণত। কারো একটা গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, এই যে ফিচারগুলো, এটাও স্টোনের ফিচার হতে পারে। তার জন্য সাধারণত আমাদের দেশে গাঁয়ের লোকেরা বা শহরের লোকেরাও কী করে, দু একটা প্যান্ডি অমুক তোমাকে এটা খেয়ে নিল, একটা ওষুধ দোকানে যায়, কিছু খেয়ে নেয়, কিন্তু তার দেখা গেলো আন্ডারলাইং কজ একটা স্টোন আছে। এই পরীক্ষাও করে না, ডাক্তারের কাছেও যায় না, এমনি 2-10 টাকার একটা ওষুধ কিনে খেয়ে একটু আপাতত রিলিফ হয়ে গেল, সেই জন্য সেইটা থেকে সে আপাতত রিলিফ হয়ে গেলেও সে দেয় না। এখন বুঝতে হবে যে স্টোনটা কেন হয়। আমাদের শরীরে যে কোলেস্টেরলটা তৈরি হয়, এই কোলেস্টেরলটা লিভার দিয়ে ডাইজেশনের মাধ্যমে, গলব্লাডারের মাধ্যমে, তা থেকে খাবারের সাথে দিয়ে পায়খানার সাথে ওটা বেরিয়ে যায়, সেই জন্য পায়খানার রঙটা ইয়েলো হয়। তো এইটা যদি ঠিক সময়ে কেউ না খায়, অনেকক্ষণ না খেয়ে থাকে, তার জন্য হতে পারে। আবার যারা প্রচণ্ড ফ্যাটি ফুড, ভাজাভুজি এই দিয়ে ফাস্টফুডের দিকে খায়, তাদেরও হতে পারে। এবার বেশিরভাগ এটা ফিমেলের ক্ষেত্রে হয়, মানে ফিমেলদের ক্ষেত্রে বেশি। তাদের একটা ইস্ট্রোজেন হরমোন বলে আছে, বা যারা ওই মায়াবড়ি বা কন্ট্রাসেপটিভ টিলগুলো খায়, তাদের একটা ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। আবার যাদের ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল, সেই টাইফয়েড একটা নাইডাস হিসেবে কাজ করে, সেই হিসেবে টাইফয়েডের জার্ম অনেক সময় সাবক্লিনিক্যালি, মানে অ্যাসিমটোম্যাটিক্যালি আমাদের শরীরে গলব্লাডারের মধ্যে রয়ে যায়। সেই রয়ে গেলে সে আস্তে আস্তে গলস্টোন তৈরি করতে পারে। তো এতে কতগুলো ফ্যাক্টর আছে, বা আমরা বলি ফ্যাটি, যারা মোটা সোটা, ফার্টাইল, মানে যারা অনেকগুলো ছেলে মেয়ে আছে, ফেয়ার হবে, দেখতে সুন্দর হবে, এইসব মহিলা, ফিমেল অ্যাবাভ 40 ইয়ার্স, মানে সাধারণত 40 বছরের ওপরে, এইটা কমন কতগুলো এপ আছে যে এদের ক্ষেত্রে বেশি হয়, ফেয়ার, ফ্যাটি, ফার্টাইল ফিমেল অ্যাবাভ 40 ইয়ার্স। তো তাছাড়া ছেলেদের ক্ষেত্রেও কি হয় না, তাও হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে লাইফস্টাইল ডিজিজ। এখন প্রশ্নটা হচ্ছে কখন আসবেন। 1 নম্বর, পেন হলে আসে। কখন পেন হয়? যদি স্টোনটা নড়াচড়া করে একটা জায়গায় গিয়ে আটকে যায়, বা তার মধ্যে কোনো ইনফেকশন ঢুকে যায়, তখনই পেনটা হয়। অথবা স্টোনটা সরে গিয়ে পাশেই, আমি আপনাদের ছবিটা দেখাবো, যেখানে লিভার থেকে আসছে দুটো নালি, তা থেকে একটা আরেকটা গল ব্লাডারে জমা হচ্ছে, এবং তা থেকে একটা কমন বাইল ডাক্ট বলে এসে আমাদের স্টোমাকের পাশে ডিউডিনাম আছে, ওই জায়গাটায় লিভারের সিক্রেশনটা ওখানে ডিপোজিট হচ্ছে। কিন্তু এর কোনো জায়গায় যদি স্টোন এসে অবস্ট্রাকশান করে দেয়, তাহলে প্রচুর পেন হবে, এবং রিয়াকশানে তার যেহেতু বাইলটা আমাদের ইন্টেস্টিনের মধ্যে, অন্ত্রের মধ্যে আসতে পারছে না, তার একটা অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। সুতরাং পেন, ফিভার, জন্ডিস এটা একটা ট্রায়াড, যে যার অ্যাকুট ইনফ্ল্যামেশন হচ্ছে, অ্যাকুট কোলেসিস্টাইটিস, তার একটা ফিচার, এবং তার সাথে বমিও হতে থাকবে, জ্বরটা কাঁপুনি দিয়ে হতে থাকে। এবার এর কমপ্লিকেশান, অপারেশনটা করানো, অনেকে বলে স্টোন ধরা পড়ছে, আমার তো কিছু অসুবিধে হচ্ছে না। তাতেও কেন করবেন? কারণ ইট ইজ নট ফ্রি ফ্রম ইটস কমপ্লিকেশান। এই একদিন না একদিন কিছু না কিছু একটা কমপ্লিকেশান তৈরি করবে। তো যে কমপ্লিকেশান তৈরি করে,
সেই কমপ্লিকেশনটাকে মুক্ত করার জন্য, কারণ কমপ্লিকেশন যদি তৈরি করে তাতে জীবনহানি হয়ে যেতে পারে। তার প্রথম ড্রেডেড কমপ্লিকেশন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে যাওয়াটা হয়, এবং অ্যাকিউট ফালমিনেন্ট প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাহলে তার মধ্যে দেখবেন 40 to 50% মর্টালিটি, মানে 10 জনের মধ্যে 5 যদি হয় তাহলে 5 জনই মারা যাবে। তাহলে দেখুন যে এটা কত জীবনহানিকর হতে পারে। সেই জন্য এটা অ্যাসিমটোম্যাটিক হয়, তার কোনো সিমটম নেই, কিন্তু স্টোন পাওয়া গেল, তাকে করে নিতে হবে। তাছাড়া আরেকটা কি, দীর্ঘদিন স্টোন থাকতে থাকতে দেখা যায় একটা ক্যান্সারে রূপান্তরিত হলো, তাকে বলে যে সেকেন্ডারি চেঞ্জ। সেটা যে ওই স্টোনটা আছে, আপনার কোনো ফিচার হচ্ছে না, কোনো মানে প্রবলেম হচ্ছে না ঠিকই, কিন্তু সে একটা ক্যান্সারের জন্ম দিয়ে দিল 10 বছর, 15 বছর, 20, 30 বছর পরে হঠাৎ দেখলেন একটা গলব্লাডার ক্যান্সার হয়েছে, কিন্তু তার কমন কজ হচ্ছে অনেক দিন আগে স্টোন ছিল, খেয়াল করেনি। সেই জন্যে ব্যাপারটা হচ্ছে আমাদের স্টোনটা হলেই করা উচিত। এখন বোঝা যাক স্টোনটা কত রকম হয়। একটা স্টোন হচ্ছে একটা কোলেস্টেরল স্টোন হয়, আর কিছু কিছু কারে যাদের খুব আর্লি বয়সে হয় এদের দেখা যায় পিগমেন্ট স্টোন। যেমন কারো কেউ থ্যালাসেমিক পেশেন্ট থাকে, ব্লাড ডিসক্রেসিয়া বলে, অনেক রকম G6PD ডেফিসিয়েন্সি, অনেক রকম মানে রক্ত তৈরির যে কতগুলো ঠিক মতো ডিফেক্টিভভাবে তৈরি হলে সেই সেলগুলো ভেঙে যায় এবং তাদের প্রচুর পরিমাণ পিগমেন্ট তৈরি হয়, সেইগুলো জমে জমে স্টোন হতে পারে। তো একটা পিগমেন্ট স্টোন আর একটা হচ্ছে মিক্স স্টোন। তো এই যে স্টোন যদি হয় তাতে আমাদের ব্যাপার হচ্ছে আমাদের শরীরে কি হয়, যে কোলেস্টেরলটা আমাদের লিভার থেকে যেটা বিলিরুবিন, বিলিভার্ডিন বলে যাই হোক, কতগুলো যে ফসফোলিপিডস আছে তারা কিন্তু এই কোলেস্টেরলগুলোকে জলের মতো করে মানে বার করে দেয়। কিন্তু ধরুন আপনি 1 গ্লাস জলে যদি একটু চিনি দেন, গুলে গেল, আবার একটা চিনি দেন, গুলে গেল, এই গুলতে গুলতে এক সময় যদি বাড়ি যান, এক সময় আছে সেটা গুলবে না। ঠিক তেমনি যদি ফসফোলিপিডসগুলো কমে যায় অথচ কোলেস্টেরল বেড়ে যায় কোনো কারণে, আবার ঠিক সময় খেলেন না বা অত্যধিক ফ্যাটি খাওয়ার প্রবণতা আছে, তাহলে ওই কোলেস্টেরলগুলো লিকুইডভাবে বেরোতে পারবে না, জমে যাবে এবং স্টোনটা তৈরি হবে। সুতরাং এগুলো কতগুলো আমাদের খাবার ব্যাপারটা ভাবতে হবে। তো এইবার আমি যেটা বললাম ফিমেলের মধ্যে হয় এবং এজটা সাধারণত 30, 40, 50 বছর বয়সের মধ্যে হতে পারে। অল্প বয়সে যদি হয় তাকে আমরা প্রথমে বুঝবো তার ব্লাডের কিছু অসুবিধা হচ্ছে কিনা, সেটা তার পিগমেন্ট স্টোনের ব্যাপারটা আছে কিনা আমাকে হয় অপারেশন করে বা তার আগে থেকে আমার ভেবে নিতে হবে যে কেন ওটা হচ্ছে। তো আমার স্টোনটা কেন আপনাকে বলেছি, 3টের একটা অ্যাসিমটোমেটিক কোনো সিমটমস হচ্ছে না, একটা হচ্ছে সিমটমস হচ্ছে, আর একটা হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে। কমপ্লিকেশন যদি হয় তাহলে তার থেকে আপনাকে যাতে না হয় তাহলে আগে থেকেই অপারেশন করা উচিত। এবার আমি বুঝবো কী করে, আমি যদি একটা পেন নিয়ে এসছেন, আমাকে কিছু হিস্ট্রি আছে দেখবেন, যদি পেনটা সাধারণত ডান দিকে পেটের ওপরে ডান দিকে হবে এবং সেটা পিছন দিকেও চলে যায়, অনেক সময় কাঁধের দিকে চলে যায়, এটা কিন্তু টিপিক্যাল। আর বেশিরভাগ দেখবেন রাত্রের দিকে হবে, খাওয়ার পর ঘুমোচ্ছেন, হঠাৎ করে রাত্রিবেলা বাবারে মারে যন্ত্রণায় ছটফট করছেন, তাহলে এটা আমাকে ভাবতে হবে যে সেই কারণেই যে স্টোন হওয়ার চান্স আছে, পসিবিলিটি আছে। তো একটা হিস্ট্রি একটা ব্যাপার, তারপর গ্যাস হয়, অম্বল হয় বারবার, মানে এই জিনিসগুলো কারো ক্ষেত্রে যেমন বারবার জন্ডিস হচ্ছে, আবার সেরে যাচ্ছে, আবার জন্ডিস হচ্ছে, এইগুলোও দেখতে হবে যে বারবার হচ্ছে কিনা, সেটা স্টোনের জন্য জন্ডিস হচ্ছে কিনা। জন্ডিস হলে আমরা সাধারণত বুঝি ভাইরাল হেপাটাইটিস, তাছাড়া জন্ডিস অনেক কারণে হয়, রক্তের দোষের জন্য হতে পারে, আবার স্টোনের জন্য হতে পারে। স্টোনের জন্ডিসটা কিন্তু খুব মারাত্মক হয়ে যায়। যাই হোক, আমাদের হিস্ট্রি একটা ইম্পর্ট্যান্ট, খাওয়ার ফুড হ্যাবিট এগুলো দেখতে হয়। তো আমাদের এইবার আসুন যে আমরা একে ডায়াগনোসিস করবো, খুব কমন হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডোগ্রাফি সাধারণত 95% ক্ষেত্রে ধরে ফেলে, কিছু ক্ষেত্রে ধরতে পারে না যে কত স্টোন আছে, কোথায় আছে স্টোনটা, কোন জায়গায় আছে। তাছাড়া আল্ট্রাসাউন্ড একটা খুব সিম্পল ইনভেস্টিগেশন। তাছাড়া আমরা কতগুলো জিনিস আছে, যেমন সিটি স্ক্যান করতে পারি, MRCP করতে পারি কতগুলো জায়গায়, আর ব্লাডের টেস্টগুলো করতে পারি, সেগুলো করে তার সাথে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশান আছে কিনা জানার জন্য প্যানক্রিয়াসের ফিচার এগুলো দেখতে পারি। তো এইগুলো আমাদের কমন জিনিসটা হতে পারে। এবার দেখা যায় যে আপনি স্টোনের জন্য কি পেনটা হচ্ছে, আরও কতগুলো জিনিস হতে পারে। ধরুন অ্যাপেন্ডিসাইটিস হলে ঠিক সেম হতে পারে, ডাইভার্টিকুলাইটিস আছে, বা রেনাল স্টোন যেটা কিডনি স্টোন আছে সেও ওই রকম পেনের মতো হবে। তা আমাকে এটা কতগুলো পরীক্ষার মাধ্যমে আমাকে তৈরি করতে হবে যে এটা ঠিক কী কোথায় স্টোন হচ্ছে এবং তার কি করা উচিত। আসলে এবার যদি আসুন স্টোন যদি হয়
ইভেন অনেক সময় কোনো কোনো স্টোন তার যদি ক্যালসিয়াম ডিপোজিট বেশি থাকে তাহলে একটা স্ট্রেট এক্সরে করেও অনেক সময় স্টোন পাওয়া যায়। এখন এই স্টোন হলে অপারেশন করা উচিত কেন? এখন অপারেশন করা উচিত, ইট ইজ নট ফ্রি ফ্রম ইটস কমপ্লিকেশন। কত রকম অপারেশন করতে পারি, এখন খুব মাইক্রো সার্জারির যুগ, ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তো মাইক্রো সার্জারি করে আমরা তার বার করতে পারি অথবা কেটে করতে পারি। যদি অনেক সময় দেখা যায় যে মাইক্রো সার্জারি আমরা বুঝতে পারি যে এটা সাকসেস হয়তো হবে না, তখন আমরা ওপেন করে করতে পারি। আর তাছাড়া ইআরসিপি বলে আছে, যদি সিবিটিতে ডাক্টে যদি স্টোন হয় তাহলে মানে গলব্লাডারে নয়, তার থেকে যে নালিটা আছে পিত্ত নালিতে যদি স্টোনটা হয় তাহলে তখন আমরা ইআরসিপি বলে একটা জিনিস আছে, এন্ডোস্কোপি, যারা মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা এটা করে, একটা নল ঢুকিয়ে সেখান দিয়ে একটা স্টেন্ট ঢুকিয়ে বার করে স্টেন্ট দিয়ে চলে আসে, তো এই বেলুন দিয়ে বার করে দেয়। তো এইভাবে করা যেতে পারে, কিন্তু তারপরও আবার গলব্লাডারটা বাদ দিয়ে দিতে হয়। কারণ গলব্লাডারে অনেকে মনে করে যে স্টোনের জন্য আপনি গলব্লাডার বাদ দেবেন কেন, স্টোনটা বার করে দিন। আমরা যেমন কিডনির স্টোনটা বার করে দিই, কিডনিটা আমরা বাদ দিই না, কিন্তু গলব্লাডারের ক্ষেত্রে উল্টো, গলব্লাডার সমেত বাদ দিতে হয়। ইট ইজ দ্য রেকমেন্ডেড ফিচার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কিন্তু যদি বাদ না দিই, এটা একটা স্টোন ফর্মিং একটা ফ্যাক্টরি হয়ে যায়। তার মানে আমি একটা স্টোন বাদ দিলে তার যে সে আবার স্টোন তৈরি করবে, আর তাছাড়া একটা স্টোন বাদ দিয়ে যে কমপ্লিকেশান হবে, তো সেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। শুধু স্টোন বাদ দিয়ে গলব্লাডার অপারেশন করা যায় না, শুধু স্টোনটা বাদ দিয়ে গলব্লাডার রেখে অপারেশন করা যায় না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু কিডনির ক্ষেত্রে আলাদা, কিডনি একটা ভাইটাল অর্গান, সেই ক্ষেত্রে কিন্তু কিডনিটা রেখে অপারেশন করতে হয়। এখন প্রশ্নটা আসবে যে আপনি গলব্লাডার বাদ দিয়ে দিলেন, তো তাহলে আপনার কি ক্ষতি হবে? তা না, কারণ গলব্লাডারটা ডিজিজ হয়ে গেছে, সেটা বাদ দিলে তাহলে গলব্লাডারের কাজটা কি, সেই কাজটা প্রায় 4 রকম কাজ আছে, কিন্তু সেই কাজটা তার অ্যাসোসিয়েটেড অর্গান, কমন বাইল ডাক্ট, আর সাথে রাইট লেফট হেপাটিক ডাক্ট, কতগুলো অ্যাসোসিয়েটেড যে ডাক্ট আছে, সেই ডাক্টটা ওরা স্টোর হাউস হিসেবে কাজ করে। মেন ফাংশন হচ্ছে স্টোর হাউস, সুতরাং সেই হিসেবে কোনো অসুবিধা হয় না। তো এখন দেখুন, এই অপারেশনটা সেই জন্য করাতে হবে, এবং একটা অলমোস্ট 2 দিন 48 আওয়ার্স রেখেই এদের করে ছেড়ে দেওয়া যায় যদি মাইক্রোসার্জারি সাকসেসফুল হয়। না হলে আমরা কখনো ওপেন করি, ওপেন করলে আরও কয়েকদিন বেশি রাখতে হয়। তো এইটা আমরা গলব্লাডার নিয়ে বললাম, আপনাদের ফিচারগুলো এর সাথে সাথে দেখিয়ে দেবো কতগুলো, এগুলো দেখবেন যে গলব্লাডারে কী করে হচ্ছে। আর আপনাদের কিছু কোয়ারি থাকলে সেইগুলো আপনারা এতে প্লেস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা আজকে তাহলে আসি, আপনাদের গলব্লাডার নিয়ে একটা বেসিক জিনিস বললাম, এছাড়াও অনেক রকম ডিটেলস হয়তো বলার মতো আপনাদের শুনতে ভালো লাগবে না। সুতরাং এইটাই যদি সাফিসিয়েন্ট মনে হয় বা ইনসাফিসিয়েন্ট মনে হয়, আপনারা কমেন্ট করবেন, যেটুকু আসবে তারপর আপনাদের বলতে আমরা পরে বলে দেবো। এখন ভাবুন যে গলব্লাডার অপারেশন করার পর আবার গলস্টোন হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে। যদি একটা মেথড আছে, পার্সিয়াল কোলেসিস্টেক্টমি বলে, কোনো কারণে তাকে বাঁচাবার জন্য তার অর্ধেকটা কেটে বেরিয়ে হলো, বাকিটা রয়ে গেছে স্টাম্পটা। অনেক সময় সেফ গাইড, ওর যদি পাশের নলটা ইনজিওর হয় তাহলে খুব ডেঞ্জার হয়ে যায়। তো সেই জন্যে ওই স্টাম্পটায় আবার পরে হতে পারে, অথবা যে সিবিডি যেটা আমরা বাদ দিতে পারি না, ওর যে নালিটা রেখে আসতে হয়, যেটা গলব্লাডারের পরে কাজটা করে দেয়, সেই নালির মধ্যে আবার স্টোন হতে পারে, কিছু ছিটকে গিয়ে হতে পারে, আবার কিছু প্রাইমারি স্টোন হতে পারে পরবর্তী ক্ষেত্রে। কারণ এদের বলা হয় লিথোজেনিক বাইল, ঠিক সময় খান না, জল কম খান, এ হয়, তখন আবার স্টোন হতে পারে। তবে সেটা গলব্লাডারে অবশ্যই হবে না, অন্য জায়গায় হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আজকে এলাম, নমস্কার।